তো আমরা কয়েকদিন ধরে আমাদের ডাইনামিক্স এর অংশটা আলোচনা করছিলাম। তো আজকে প্রায় আমরা শেষের অংশে পৌঁছে যাব। যদি আজকে কমপ্লিট হয়ে যায় ভালো, না হলে আমাদের লাগতে পারে। তো যে জায়গাগুলো মূলত আমরা গতদিনে আলোচনা করছিলাম তার মধ্যে আমাদের রয়েছে রিজিড ডাইনামিক্স এর অংশ, এবং সেই রিজিড ডাইনামিক্স এর উপরে এমসিকিউ কিছু প্রবলেমও আমি পাঠিয়েছিলাম বংশী বই থেকে বা বিভিন্ন বই থেকে। তো নিশ্চয়ই সেগুলো তোমরা দেখেছো। তো আজকে আমাদের রেস্ট যে অংশটা বাকি আছে সেটা আলোচনা করব। তো কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে করো, তারপর বলছি। আচ্ছা, তো দেখা যাচ্ছে তো মোটামুটি। তো আমরা গতদিনে রিজিড ডায়নামিক্স এর উপরে আলোচনা শুরু করেছিলাম, বিশেষ করে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া, ফ্রিকশনের অংশটা, ডি অ্যালাম্বার্ট প্রিন্সিপালের উপরে বা ডি অ্যালাম্বার্ট যে ইকুয়েশন রয়েছে, ডি অ্যালাম্বার্ট ইকুয়েশন অফ মোশন, যেখানে আমাদের মোমেন্টাম সম্পর্কে জেনেছিলাম, এবং মোশন ইন টু ডাইমেনশন, যেখানে বিশেষ করে আমাদের কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জির যে অংশটা, অর্থাৎ কাইনেটিক এনার্জি ও পোটেনশিয়াল এনার্জি যে কনজার্ভ করে বা তাদের সামটা যে কনস্ট্যান্ট হয়, সেই এক্সপ্রেশন নিয়েও আমরা মোটামুটি ভাবে আলোচনা করেছি। যে কাইনেটিক এনার্জিটা আমাদের কি আছে, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম কে স্কোয়ার থিটা ডট স্কোয়ার, যেখানে কে সম্পর্কে আমরা বলেছিলাম রেডিয়াস অফ জাইরেশন। তো সেই জায়গা থেকে আমরা এর পরবর্তী অংশে আর একটা অংশ আমরা দিয়েছিলাম, যে আমাদের সাধারণত জানি যে কোনো বডি পার্টিকেল যখন আরেকটার উপরে থাকে তখন সেক্ষেত্রে কি হয় না, মুভমেন্টের ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়ায় ফ্রিকশন, এবং সেই ফ্রিকশনাল ফোর্স কাজ করলে পারে সেখানে যে নর্মাল রিঅ্যাকশন আর হয়। তো এফ ইকুয়ালস টু মিউ আর ইন জেনারেল, মিউটা হচ্ছে কনস্ট্যান্ট বা মিউটাকে আমরা কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে থাকি। তো সেক্ষেত্রে কখন স্লাইড করবে, কখন রোল করবে, এবং স্লাইড এর পর জাস্ট রোল করতে শুরু করবে কখন, অর্থাৎ স্লাইডিংটা স্টার্ট হচ্ছে কখন বা রোলিংটা স্টার্ট হচ্ছে কখন, তো সেই জায়গার উপর নির্ভর করে আমরা কতগুলো ছোট ছোট নোটস, শর্ট নোটস, যেটা আমরা পিডিএফ আকারেও দিয়েছি, যাতে আমরা দেখিয়েছিলাম যে যদি আমাদের মিউটা এফ বাই আর এর থেকে বড় হয় তখন আমাদের রোল করে, আর মিউটা যদি এফ বাই আর এর থেকে ছোট হয় তখন আমাদের স্লাইড করে, আর এফ ইকুয়াল টু মিউ আর হলে জাস্ট বিগিনিং টু স্লাইড করার আগের মুহূর্তে আমাদের এফ ইকুয়াল টু মিউ আর হয়। তো এটা আমরা জেনে গিয়েছি। এছাড়া আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, মিউটা হচ্ছে কনস্ট্যান্ট বা মিউটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এবং ল্যামডাটা আমাদের হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো তাদের মধ্যে রিলেশনশিপ ওটা আমাদের ছিল। আচ্ছা, এই জায়গাটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম গতদিনে। আজকে আমরা বাদবাকি যে অংশটা আছে সেটার কথা বলবো। তো সেটা বলতে গিয়ে এখানে কিন্তু অনেক বড় বড় প্রবলেমকে আমরা এমসিকিউ আকারে দুটো একটা জায়গা পিএসসি তেও দেখেছি, আর সেগুলো করতে গেলে অনেক চাপ হয়ে যাবে। তো দুটো একটা প্রবলেমের কথা বলি যেগুলো একেবারে না করলেই নয়। আচ্ছা, শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? তোমাদের কারো কোনো রেসপন্স পেলাম না, আমি বকে যাচ্ছি একা একা। হ্যাঁ স্যার, দেখাও যাচ্ছে। ঠিক আছে, ওইটুকু শুনতে পেলেই হবে যে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, তোমরা সবাই আছো বা আমিও আছি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটার। একটা প্রবলেমের ক্ষেত্রে একটাই মাত্র কন্ডিশন দিয়ে আমি কয়েকটা এমসিকিউ তৈরি করতে পারি। তোমরা এই মোশন ইন টু ডাইমেনশনের মধ্যেই এটাকে নিতে পারো। সেটা হচ্ছে মোশন অফ ইউনিফর্ম সলিড স্ফিয়ার। যখন কোনো সলিড স্ফিয়ার মুভ করে তখন তার ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি হয়, এবং সেক্ষেত্রে আমাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনের কথা আমরা বলবো এখানে। এখন অ্যাকচুয়ালি এমসিকিউ যদি এখান থেকে আমরা করতে পারতাম তো কি ফর্মে পাবো সেটাই মূলত আলোচনার বিষয়বস্তু। যদিও বা প্রবলেমটা হয়তো একটু বড় হয়ে যায়, প্রবলেমটাকে যদি আমি লিখে বলতে চাই তাহলে আমাদের অনেক বড় হয়ে যায়। দেখবে যখন কোনো স্ফিয়ার স্লাইড করে, কোন একটা ইনক্লাইন প্লেন রয়েছে, সেই প্লেনে যখন স্লাইড করে তখন কি হয় না, স্ফিয়ারের মাসটা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস আউট করে, এবং যখন স্লাইড করছে তখন তার
মাসটা ঠিক নয়, মানে এমজিটা, ওয়েটটা আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পাস করে, এবং তার একটা যে কম্পোনেন্ট থাকে, তোমরা জানো যে কোনো ফোর্সের ক্ষেত্রে আমরা কি করি না, অ্যাঙ্গেলের রেসপেক্টে কম্পোনেন্টটা আমরা ডিভিশন করি। অ্যাঙ্গেলের রেসপেক্টে কম্পোনেন্টটা কিরকম না, যেই দিকে অ্যাঙ্গেলটা থাকে সেদিকে তার কস কম্পোনেন্ট, আর যেদিকে থাকে না সেদিকে হচ্ছে কস অফ 90 প্লাস থিটা, অর্থাৎ হচ্ছে সাইন, মানে কস অফ বা সাইন থিটা মনে রাখতে পারি আমরা, তো সেটা আমরা জানি। তো এখানে একটা প্রবলেম আমাদের রয়েছে, অ্যাকচুয়ালি অনেক বড় প্রবলেম আছে, যে যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ফ্রিকশনাল ফোর্স হচ্ছে এফ আর নর্মাল রিঅ্যাকশন হচ্ছে আর, ঠিক আছে? তো ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন সেটা আমাদের এফ বাই আর, তো সেটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যেরকম একটা রেজাল্ট আছে। অ্যাকচুয়ালি আমি যেটা আগের দিনে দিয়েছিলাম, তোমাদের আগের দিনে যে রেজাল্টটা দিয়েছিলাম আরেকবার মনে করে নেই, যে মিউ যদি গ্রেটার দেন এফ বাই আর হয় তখন হচ্ছে রোল করে, আর স্লাইড করবে কখন না, যখন হচ্ছে আমাদের মিউ লেস দেন এফ বাই আর হয়। আর বিগিন টু স্লাইড সেটা হচ্ছে আমাদের এফ ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এফ বাই আর বা এফ ইকুয়াল টু মিউ আর। এখন এরকম একটা রেজাল্ট আছে যে এই যে এফ বাই আর অর্থাৎ নর্মাল রিঅ্যাকশন এবং ফ্রিকশনাল ফোর্স, তাদের যে রেশিওটা হয়তো কোনো ক্ষেত্রে ক্যালকুলেশন করতে গিয়ে দেখা গেল আমাদের 2/7 tan আলফা এসে হাজির হয়েছে। ক্যালকুলেশন করার পর আমাদের হয়তো প্রবলেমটা দেওয়া আছে, এমন ভাবে প্রবলেমটা দেওয়া আছে সেখানে ক্যালকুলেশন করতে গিয়ে এফ বাই আরটা 2/7 tan আলফা এসেছে। হ্যালো, ক্লাস তো স্টার্ট হয়ে গেছে, কি করে বলবো দেখি, সবার হচ্ছে তোমার কেন হচ্ছে না? তুমি অ্যাপটা খোলো, অ্যাপটা খুলেছো? হ্যাঁ ফোন করতে বলো, হ্যাঁ ফোন করতে বললেই হবে। ও তো অ্যাপটা খুললেই ওখানে জয়েন লাইভ ক্লাস যে অপশন আছে সেটাতে বললেই করলেই হয়ে যাবে। ঠিক আছে, কি যে বলে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে এফ বাই আর ইকুয়াল টু 2/7 tan আলফা এসেছে। তো সেক্ষেত্রে আমাদের, আমি যেটা অ্যাকচুয়ালি মিন করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে তিনখানা কন্ডিশন, এই তিনখানা কন্ডিশনের উপরে নির্ভর করে আমাদের যদি প্রবলেম থাকে কোনো ক্ষেত্রে, তো আমরা হয়তো ক্যালকুলেশন করার পর দেখতে পেলাম যে মিউ বাই আর ইকুয়াল টু 2/7 tan আলফা এসেছে। তো স্বাভাবিকভাবে আমাদের যদি এই মিউ এর ভ্যালুটা 2/7 tan আলফা থেকে গ্রেটার হয় তখন রোল করবে, যদি লেস হয় তখন হচ্ছে আমাদের স্লাইড করবে, যদি ইকুয়াল হয় তখন হচ্ছে বিগিন টু স্লাইড করবে। অর্থাৎ আমাদের কোশ্চেনটা এইভাবে হতে পারে যে ইফ এ স্ফিয়ার, কি বলবো, আমাদের যেটা ছিল ইউনিফর্ম কথাটা ছিল তো, দাঁড়াও দেখি, ইউনিফর্ম না থাকলে আবার সমস্যা হবে। Uniform solid sphere. If a uniform solid sphere move on a inclined plane, and if the ratio of the frictional force and the normal reaction be 2/7 tan alpha, then if the sphere begin to slide, then what will be the condition? বা দেন বলে চারখানা অপশন দিয়ে দিল, বা এখানে শুধু বিগিন টু স্লাইড না বলে শুধু রোল বলা হলো, শুধু আমাদের স্লাইড বলা হলো, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আমাদের ওই গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়ালিটির ব্যাপারটা দিয়ে আমরা কিন্তু কন্ডিশন গুলো পাবো। অর্থাৎ আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে যে মিউ গ্রেটার দেন এফ বাই আর, মিউ লেস দেন এফ বাই আর বা মিউ ইকুয়াল টু এফ বাই আর, এটা কি আসছে তার উপরে নির্ভর করবে আমার প্রবলেমের যে কন্ডিশন গুলো। অর্থাৎ প্রবলেমটা যাই থাক না কেন, সেই প্রবলেম থেকে আমরা এফ বাই আরটা ক্যালকুলেট করে দেবো। হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি অ্যাপটা ডাউনলোড করা আছে তো? হ্যাঁ, কোনটায় তুমি জয়েন করে আছো বলো তো, আমি বুঝতে পারছি না। তুমি নিউ ব্যাচটায় আছো তো, না ওল্ডটা খুলে বসেছো? একটাই আছে, কতদিন আগে জয়েন করেছিলি, রিসেন্ট? হুম হুম। অ্যাপ তো ইনস্টল করলে হবে না, আমার কাছে কি নোটিফিকেশন এসেছিল, আমি কি অ্যাপ্রুভ করেছি? তাহলে তোমাকে একা কেন দেখাবে? তুমি মনে হয় আরেকটা যে ক্লাসরুম সেটাই জয়েন করে গেছো নাকি বুঝতে পারছি না। ওই দুটো লিঙ্ক পাঠিয়েছিলাম না একটা?
তারা তো জয়েন করে থাকলে সবাই তো জয়েন করে করছে ক্লাস। বুঝতে পারছি না তো কি কি এটা নামটা ক্লাসরুমের নাম কি বলো, কি নাম লেখা আছে? হ্যাঁ। না ওইটা তো ওল্ড ব্যাচ, ওটাতে তো নেই, ওটাতে ক্লাস বন্ধ আছে। নিউ ব্যাচ যেটা সেটা। তাহলে কোনটায় জয়েন করে আছো? আমি দুটো লিঙ্কই দিয়েছি, তুমি খেয়াল করো না, তুমি উপরেরটাতে করেছো, নিচেরটাতে ক্লিক করো, পরের যেটা আছে 7-8 যেটা ক্লাসরুম আইডি আছে ওটা ক্লিক করো, দেখো হয়ে যাবে, অটোমেটিক জয়েন হয়ে যাবে, চালু হয়ে যাবে। হুম। পুরানোটা জয়েন করা আছে, সে নতুন ক্লাস কি করে পাবে? তো এফ বাই আর ইকুয়াল টু 2/tan আলফা বা যাই থাক, 1/3 সাইন আলফা 2/3 সাইন আলফা, আমার যাই রেজাল্ট আসুক না কেন, অর্থাৎ আমরা যেটা বারবার বললাম, যেটা পিন আউট করলাম, সেটা হচ্ছে যে মিউটা গ্রেটার দেন, মিউটা লেস দেন না মিউটা ইকুয়াল টু এফ বাই আর, সেটা আমরা খেয়াল করব এবং তার উপরে নির্ভর করে আমাদের এখানে প্রবলেম গুলো হবে। এখানে অ্যাকচুয়ালি প্রবলেম গুলো সব বড় বড় প্রবলেম গুলোকে লিখে এই রেজাল্ট গুলোকে তৈরি করে দিয়ে। হ্যাঁ কি বলছো, কেউ কিছু বললে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি এখানে কি ইউনিফর্ম মানে ভেলোসিটিটা কি ইউনিফর্মই থাকতে হবে, না হলে কি কন্ডিশন গুলো? না না হবে না, অ্যাকচুয়ালি ইউনিফর্ম না হলে তোমার কি হবে, ইউনিফর্মই হতে হবে, নাহলে হলো স্ফিয়ার হলে সমস্যা, সলিড হতে হবে আর ইউনিফর্ম। ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, আরো এই ধরনের যে রেজাল্ট গুলো আছে, মানে মোটামুটি আমাদের মিউ যেটা দরকার, মানে এফ বাই আর যেটা দরকার, সেটা যদি বলা থাকে, না হলে কিন্তু বড় কোশ্চেন হয়ে যাবে। আমি বারবার বলছি, আমাকে যদি এফ বের করতে হয়, আমাকে যদি আর বের করতে হয়, তারপর রেশিও ক্যালকুলেশন করে এমসিকিউ করা খুব টাফ, সেটা আমাদের 5 নম্বরের প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের এই এফ বাই আর ভ্যালুটা দিয়ে দেওয়ার পর স্লাইড করছে কি রোল করছে কিংবা বিগিন টু স্লাইড, তার উপরে আমরা কিন্তু এমসিকিউ দিতে পারি, এটা হচ্ছে ব্যাপার। এবার আরেকটা ম্যাটারে আসছি, একটু বড় হয়ে যায় কি, কাকে বাদ দিয়ে কাকে নিয়ে ছেড়ে দাও, যেটা বড় হয়ে যাচ্ছে তাকে ছেড়ে দিয়ে বেরোচ্ছি। আচ্ছা, এরপর আমরা সবই বড় ছেড়ে দাও, আর এখানে করতে হবে না। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের, আচ্ছা আমাদের দেখবে যখন বডির কথা, বডির প্রসঙ্গ উঠে এসেছে, তখন সেখানে আমরা সেই রিলেটেড একটা অঙ্কের কথা বলি, যে আমাদের যখন দুটো বডি তাদের টাচে থাকে, ঠিক আছে, ও আবার করেছিল, হ্যাঁ হ্যাঁ ও দাঁড়াও, জ্বালা, কোথায় রিকোয়েস্ট? হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে একটা বডির ওপরে যখন আরেকটা বডি থাকছে, আমরা এইখানটা থেকেই ওর সাথে লিঙ্ক করছি আর কি। তো নোংরা হয়ে গেছে বোর্ডটা। একটা বডির ওপর যখন আরেকটা বডি থাকছে, তখন এই যে টাচ বা যেখানটাতে টাচ করছে, সেখানে যেমন আমাদের ফ্রিকশনাল ফোর্সের কথা বলছি, ঠিক একইভাবে ওই জায়গাটাতে আমাদের কি হবে না, নর্মাল রিঅ্যাকশনের কথাও আমরা বলবো। অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স যেমন থাকছে, তার সাথে আমাদের নর্মাল রিঅ্যাকশনের ব্যাপারটা থাকছে। এখন এই দুটো বডি যদি আমাদের, দুটো সলিড বডি, তো তাদের যদি আমরা রেডিয়াস জানি, অর্থাৎ উপরের বডি যেটা রয়েছে, নিচের বডি যেটা রয়েছে, তাদের যদি রেডিয়াস গুলো আমাদের জানা থাকে, তাহলে আমরা এর স্টেবিলিটিটা যদি অ্যানালাইসিস করি, অর্থাৎ এরা স্টেবল থাকবে কিনা বা আনস্টেবল থাকবে কিনা, বা স্টেবল হতে গেলে কোন কন্ডিশনকে আমাদের ফুলফিল করতে হবে, কিংবা বডি দুটো যদি ইন জেনারেল আমাদের রেডিয়াস বের করতে না পারি, তখন আমরা কি করব? আমি 3টে ক্রাইটেরিয়া বললাম। 1 নম্বর হচ্ছে যে বডি দুটো রেডিয়াস জানা আছে, তারা পরস্পর টাচে আছে এবং স্টেবল হবে কিনা বা আনস্টেবল হবে কিনা। আর একটা ম্যাটার হচ্ছে যে ইন জেনারেল আমাদের যে সলিড বা যে সলিড গুলো যা বা যে বস্তুর কথা বলছি, সেগুলো যদি ওয়েল নন কোনো ফিগার না হয়, তখন কি হবে। আর একটা কেস, যে ক্ষেত্রে আমাদের রেডিয়াস গুলো জানা থাকবে না, বা রেডিয়াস যদি না বের করতে পারি, সেই ধরনের কোনো রিজিড বডির মধ্যে যদি আমরা স্টেবিলিটির কথা বলি।
তো প্রথমত যদি রেডিয়াস দেওয়া থাকে তখন একটা ব্যাপার, আর যদি রেডিয়াস দেওয়া না থাকে অর্থাৎ আননোন কোনো বডি হয়, সেক্ষেত্রে আমরা রেডিয়াসটাকে কোনো ক্ষেত্রে ইনফাইনাইট ধরে নিতে পারি। আর যদি আমাদের রেডিয়াস বের করতে না পারি, আমরা সেক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারটাকে ইউজ করতে পারি। অর্থাৎ আমরা যে এখন যেটা আলোচনা করছি, আমরা ফ্রিকশনাল ফোর্সের পর যেটাতে চলে এলাম, সেটা হচ্ছে কখন দুটো বডি তাদের টাচে থাকলে পারে স্টেবলে আসবে বা কখন আনস্টেবলে থাকবে, সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু। এখন আমাদের দুটো যে বডি রয়েছে তাদের যদি রেডিয়াস গুলো আমাদের আর এবং স্মল আর হয়, ঠিক আছে, আর এবং স্মল আর যদি আমরা নিয়ে নেই যে আমাদের দুটো বডির রেডিয়াস, বা দুটো স্ফেরিক্যাল যে বডি রয়েছে তাদের রেডিয়াস, আরো বেটার হয়, তাহলে তারা কখন স্টেবলে থাকবে বা কখন আনস্টেবলে থাকবে কার উপর নির্ভর করবে না, আমাদের এই যে বডিটা থাকছে একটার সাথে আরেকটা টাচে থাকছে, তখন আমরা কি করব না, যখন আমরা কোনো বডির ক্ষেত্রে সেন্টার বা কোনো পজিশনের কথা বলি, নিচের দিক থেকে যখন মেজারমেন্ট করি তখন সেটাকে বলি হাইট, আর উপরের দিক থেকে যখন আসি সেটাকে আমরা বলি ডেপথ। তো সেক্ষেত্রে আমাদের এই যে ডেপথ বা হাইট যে কোনো ক্ষেত্রে বলি না কেন, সেটার ম্যাক্সিমাম বা মিনিমাম, অর্থাৎ আমাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে 0 করে যদি আমরা দেখি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লেস দেন, তখন হচ্ছে আমাদের একটা কেস, বা তখন আমাদের কি হবে, যদি গ্রেটার দেন 0 তখন হচ্ছে স্টেবল হবে, আর যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাদের লেস দেন 0 হয় তখন হচ্ছে আনস্টেবল হবে, আর যদি ইকুয়াল টু 0 হয় নিউট্রাল হবে। তো সেই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করে একটা রেজাল্ট আনা হচ্ছে। কি রেজাল্ট আনা হচ্ছে না, বলা হচ্ছে যে 1/h, এইচটা কি বলছি আমি, 1/h is less than or greater than or equal to 1/r plus 1/small r, এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তিনটে ক্রাইটেরিয়ার কথা বলছি, কোন ক্ষেত্রে স্টেবল, কোন ক্ষেত্রে আনস্টেবল, কোন ক্ষেত্রে নিউট্রাল, সেটাও বলবো। তো প্রথমেই বলি যে আমাদের এইচটা কি না, এইচটা হচ্ছে আমাদের হাইট, ঠিক আছে, এইচটা হচ্ছে আমাদের লোয়ার স্ফিয়ারের, মানে এই যে নিচে যেটা রয়েছে লোয়ার স্ফিয়ার, ঠিক আছে, সেই লোয়ার স্ফিয়ারের ক্ষেত্রে আমাদের হাইটটা মেজার করবো। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি, দরকার হলে আমি একটু ছবিটা ক্লিয়ার করে এঁকে লিখে দিচ্ছি, তারপর তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমার ছবিটা রয়েছে এখানে, আমার এই একটা স্ফিয়ার, এই একটা স্ফিয়ার, তো এই জায়গাটা আমাদের রয়েছে, এটা আমাদের নিয়ে নিলাম, এটা আমাদের হচ্ছে ও, যেটা হচ্ছে লোয়ার স্ফিয়ারের সেন্টার, আর আপার স্ফিয়ারের সেন্টারটাকে আমি ধরে নিচ্ছি ও ড্যাশ। তো এর রেডিয়াসটা ক্যাপিটাল আর, এর রেডিয়াসটা হচ্ছে স্মল আর। এবার এইচটা কি হচ্ছে না, এইচটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ডিস্টেন্সটা। এখানে যেটা লেখা আছে বইতে সেটা হচ্ছে ছবি অনুযায়ী এইচ বলেছে এর ও বি দা সেন্টার অফ দা লোয়ার স্ফিয়ার এন্ড আর বি দা রেডিয়াস, O1 বি দা আপার স্ফিয়ার, আর A1 G1, দাঁড়াও দেখে নিচ্ছি, বলছি দাঁড়াও, A1 G1, A1 পয়েন্টটা কোথায়, হ্যাঁ A1 পয়েন্টটা হচ্ছে টাচিং পয়েন্ট, যেখানে টাচ করেছে এই পয়েন্টটা, আমি যদি এখানে এ নিয়ে নিই, আর উপরের স্ফিয়ারে যদি সেন্টার অফ গ্র্যাভিটি যেটা নেব সেটা যদি আমি জি নিয়ে নিই, তাহলে যেখানে টাচ করে রয়েছে সেখান থেকে আপার স্ফিয়ারের যে হাইটটা, সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইটটা, সেটা হচ্ছে আমাদের এইচ। এইচ তাহলে কি, এইচ তাহলে হচ্ছে হাইট, হাইট from the point of contact to the center of gravity, center of gravity of the upper sphere। তাহলে লোয়ার স্ফিয়ারের সাথে আপার স্ফিয়ার টাচ করেছে আমাদের এ পয়েন্টে, এবং এ পয়েন্টে টাচ করার ফলে এ পয়েন্ট থেকে আপার স্ফিয়ারের সেন্টার অফ গ্র্যাভিটির যে হাইটটা সেটা আমাদের যদি এইচ হয়, আপার স্ফিয়ারের রেডিয়াস স্মল আর, লোয়ার স্ফিয়ারের রেডিয়াস ক্যাপিটাল আর, এটা কোনো ম্যাটার না, যেটা খুশি আমি ক্যাপিটাল আর স্মল আর ধরতে পারি। তো 1/h যদি আমাদের লেস দেন 1/R প্লাস 1/r হয়, তখন আমাদের লেস দেন হলে হচ্ছে আনস্টেবল, অর্থাৎ ফার্স্ট কেসে হচ্ছে আনস্টেবল, আর যদি 1/h
গ্রেটার দেন 1/R প্লাস 1/r হয় তখন হচ্ছে স্টেবল, আর যদি ইকুয়ালিটি আসে তখন হচ্ছে নিউট্রাল। তাহলে কি হলো, আমি আবারও বলে নিচ্ছি, দুটো বডি তাদের যদি রেডিয়াস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যদি পয়েন্ট অফ কন্টাক্ট থেকে আপার স্ফিয়ার যেটা আছে তার সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা যদি h হয় তাহলে 1/h ইজ লেস দেন 1/r প্লাস 1/r যদি হয় তখন হচ্ছে আনস্টেবল, গ্রেটার হলে স্টেবল এবং ইকুয়াল টু হলে পরে আমাদের নিউট্রাল। এটা একটা ম্যাটার গেল। এবার ধরো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপার বডি রয়েছে, নিচেরটা যেটা লোয়ার বডিটা একটা স্ফিয়ার, বাট আপার বডিটা আমাদের আননোন কোন একটা বডি, ঠিক আছে, যার রেডিয়াসটা বের করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে বা ধরো কোনো ক্ষেত্রে হয়তো দেওয়া থাকলো কোনো একটা স্কোয়ার বক্স বা কোনো একটা রেক্টাঙ্গেল বক্স রয়েছে, রেক্টাঙ্গুলার বক্স রয়েছে, তো তার ক্ষেত্রে তো আমরা রেডিয়াস নিতে পারবো না। তো সেক্ষেত্রে রেডিয়াসটাকে আমরা ইনফাইনাইট ধরে নেব, ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা ইনফাইনাইট ধরে নেব। আর যদি সেই ইনফাইনাইট আমরা ধরে নিই তখন সেক্ষেত্রে কি হবে না, একটা আমাদের ইনফিনিটিভ আর এর ভ্যালু ইনফিনিটিভ চলে আসে মানে 1/∞ অর্থাৎ 0 হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র লোয়ার স্ফিয়ারের রেডিয়াসের উপরেই নির্ভর করবে স্টেবল বা আনস্টেবল। তাহলে কি হলো, if the upper body has a plane face, if the upper body has a plane face in contact, অর্থাৎ যে ক্ষেত্রে যে কন্টাক্ট পয়েন্ট অফ কন্টাক্টে যে ফেসটা এসেছে সেটা যদি আমাদের প্লেন ফেস হয়ে যায় তখন কি হবে, in contact with the lower sphere, with the lower body within bracket sphere, then the equilibrium will be stable or unstable according as 1/h greater than, greater হলে আমাদের স্টেবল বলেছি, 1/h greater than, আমাদের যেহেতু আপারটা হচ্ছে প্লেন ফেস তাহলে আপারের রেডিয়াসটা আমরা ইনফিনিটি হিসেবে ট্রিট করছি, 1/h greater than এটা, or 1/h less than 1/∞ plus 1/r, that is 1/h greater than 1/R or 1/h less than 1/R। এক্ষেত্রে আমরা বলতে পারি h is less than R, h is greater than R। তো এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। তো এবারে আমাদের যদি দেখা যায় যে আমরা রেডিয়াসটা বের করতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো রেডিয়াস অফ কার্ভেচার ইউজ করেও আমরা সেই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারি। তো প্রথমত হচ্ছে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার কখন আসে না, যদি আমাদের স্ফিয়ার বা আমাদের যে জেনারেল যে সমস্ত বডি রয়েছে তাদের রেডিয়াস বের করা যায় না, সেক্ষেত্রে আমরা রেডিয়াস অফ কার্ভেচার আসবো। আর যদি প্লেন ফেস আসে তখন তো আগেই বললাম যে সেই রেডিয়াসকে আমরা ইনফাইনাইট ধরে নেব। এবারে রেডিয়াস অফ কার্ভেচারের ব্যাপারটা কখন আছে, রকিং স্টোন, মানে একটা স্টোনের উপরে আরেকটা হয়তো স্টোন আছে, বা এরকম বলা থাকলো যে একটা হাইপারবোলিক বডির সাথে বা প্যারাবোলিক বডির সাথে আরেকটা প্যারাবোলিক বডি আছে, ধরো y² = 4x এর উপরে x² = 4ay এরকম একটা রয়েছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে ক্যালকুলেশন করব। তো এই ম্যাটারটা একটু মনে রাখো। আর একটা তাহলে কি পেলাম না, আমাদের এইচটা যদি আর এর থেকে ছোট হয় তখন হচ্ছে স্টেবল, এইচটা যদি আর এর থেকে গ্রেটার হয় তখন হচ্ছে আনস্টেবল। এগুলো দিয়ে ছোট ছোট আমরা এমসিকিউ তৈরি করে নিতে পারবো।
আর একটা ম্যাটার দেখো, এটা আমরা কি করেছি, এটা আমরা ধরেছি যে আপার যেটা রয়েছে সে আপার বডিটা হচ্ছে প্লেন ফেস। উল্টো কেসটা হতে পারে, লোয়ার বডিটা প্লেন ফেস, আপারটা হচ্ছে আমার স্ফেরিক্যাল। তাহলে তখন কিন্তু ক্যাপিটাল আর এর জায়গায় আমরা ইনফিনিটি বসাবো এবং ঠিক একই কন্ডিশন আসবে, ক্যাপিটাল আর এর জায়গায় ইনফিনিটি বসালে স্মল আর গুলো থেকে যাবে। তো এইচ লেস দেন স্মল আর বা এইচ গ্রেটার দেন স্মল আর, এই দুটো ক্রাইটেরিয়ার জন্য একটাতে স্টেবল আর একটাতে আমাদের আনস্টেবল হবে। এটা একটা ম্যাটার গেল। যদি রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে ভাবি তখন আমাদের একটুখানি চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে না, তখন আমরা ওই যে দুটো বডি থাকবে, দুটো বডির মধ্যে যে কন্ট্যাক্ট হবে না, সেই কন্ট্যাক্টটা একটা অ্যাঙ্গেলে হবে, সেই অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের লাগবে। তাই আমাদের ওটা একটু বড় হয়ে যায়। তো আমি বলে রাখছি তোমাদের, থিওরিটিক্যাল পার্টটা একটু বলে রাখলে সুবিধা হয়, যে তাদের মধ্যে যদি অ্যাঙ্গেল একটা নির্দিষ্ট থাকে, তো সেক্ষেত্রে যেমন এখানে আমরা কি নিয়েছি, একেবারে পারপেন্ডিকুলার অবস্থা রয়েছে, এই অবস্থায় থাকতে পারে, এখান থেকে এবার এদিকে আমাদের স্লাইড করে যেতে পারে, আস্তে আস্তে ঘুরে আসতে পারে, কিংবা এদিকে আসতে পারে, আনস্টেবল হতে পারে। তো যদি তাদের মধ্যে রকিং স্টোন মানে কি, সেক্ষেত্রে কিন্তু একটা বডির উপরে আরেকটা বডি একটা অ্যাঙ্গেলে থাকলেও থাকতে পারে, টাচে থাকতে পারে, মানে সেই অবস্থাতেও স্টেবল থাকতে পারে। তো তখন তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি তাদের মধ্যে অ্যাঙ্গেল মানে কি, তাদের যদি ট্যানজেন্ট ড্র করি কমন পয়েন্টে, তাহলে সেখানে যে অ্যাঙ্গেল পাবো বা তাদের ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটা যদি আলফা হয়, শুধুমাত্র এখানে পরিবর্তন যেটা হবে, যে আমরা যেটা প্রথমে করেছিলাম যে 1/h ইজ লেস দেন অর 1/h ইজ গ্রেটার দেন, যেটা করেছিলাম, সেখানে 1/h না হয়ে cos আলফা ডিভাইডেড বাই h হয়ে যাবে, cos আলফা বাই h হয়ে যাবে, বাকি সব ফর্মুলা কিন্তু সেম থাকবে। এটাই হলো ম্যাটার। এবার তোমাদের একটা ছোট্ট প্রবলেম নিয়ে নিচ্ছি, বা ছোট প্রবলেমকে আমি এমসিকিউ বানিয়ে বলছি তোমাদের। দেখো, এই বইয়েরই প্রবলেম, এগুলোকে লিখে তোমাদের দিতে পারে ছোট ছোট এমসিকিউ। বলা হচ্ছে যে এ ইউনিফর্ম কিউবিক্যাল বক্স, a uniform cubical box of edge EDGE, edge A, অর্থাৎ একটা ঘনকাকার বাক্স রয়েছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, placed on the top of a fixed sphere, top of a fixed sphere। তাহলে দেখো পরিষ্কারভাবে কোশ্চেনের মধ্যে বোঝা যাচ্ছে যে নিচে যেটা রয়েছে সেটা একটা স্ফিয়ার, উপরে যেটা রয়েছে সেটা একটা কিউব, অর্থাৎ হচ্ছে একটা ঘনবস্তু বা ঘনক, যার সাইডটা হচ্ছে এই ইউনিট sphere। The center of the face of the cube being in contact, the center of the sphere, the center of the sphere, the center of the face of the cube, center of the face of the cube being in contact। একটু বড় লাগবে দেখতে, কিন্তু অত বড় নয়। তার মানে পরিষ্কারভাবে বলা হচ্ছে নিচে যেটা স্ফিয়ার রয়েছে, উপরে যেটা কিউব রয়েছে, তার প্লেন সারফেসটা টাচে রয়েছে। আর প্লেন সারফেস টাচে থাকা মানে কি করব, যে সারফেসটা টাচে আছে প্লেন সারফেসটা, তার রেডিয়াস বা তার ক্ষেত্রে রেডিয়াসটাকে আমরা ইনফাইনাইট অ্যাজুম করে নেব। তো বিং ইন কন্ট্যাক্ট with the highest point of the sphere, with the highest point of the sphere, highest point of the sphere, what is the least radius of the sphere, what is the, বা এরকম লিখে দিলাম, the least radius of the sphere, the least radius of the sphere for which the equilibrium will be stable, the equilibrium will be stable, the least radius of the sphere for which the equilibrium will be stable
ইজ বলে আমরা কি করলাম না চারখানা অপশন দিয়ে দিলাম। অপশন এ স্মল এ, অপশন বি a/2, অপশন সি 2a, অপশন ডি নান, এরকম একটা দিয়ে। তো ব্যাপারটা দেখো কিছুই না। এখন একটা স্ফিয়ার, আমি তোমাদের বোঝানোর জন্যই এত, অ্যাকচুয়ালি এটা বড় নয়, ছোটখানি প্রবলেম। তো এর উপরে একটা কিউবিক্যাল বক্স আছে, মেনে নাও যেটা কিউবিক্যাল বক্স। তো এর এজ হচ্ছে স্মল এ দেওয়া আছে, এর এজ বা সাইড গুলো স্মল এ বলে দেওয়া আছে। তো স্ফিয়ারের রেডিয়াসটা কত হবে, যার ফলে কিনা ওই কিউবিক্যাল বক্সটা ওর উপরে স্টেবল অবস্থায় থাকবে। তো আমি যদি কন্ডিশন না জানি, আমি যদি থিওরিটিক্যাল পার্ট না জানি, তাহলে আমি কি করে অ্যান্সার করব? এতক্ষণ বোঝানোর পিছনে আমার এটাই কারণ যে শুধুমাত্র কনসেপ্টটা আমরা জানতে চাই, আর তার জন্য আমাকে এত বকতে হলে এই অঙ্কটুকু বুঝিয়ে দিলেই হতো। তো কি হবে, এই যে কিউবিক্যাল বক্স রয়েছে, নিচের স্ফিয়ারের ওপরে কিউবিক্যাল বক্সটা রয়েছে, তো এই কিউবিক্যাল বক্সের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? এটা তো সবাই জানা যে সেন্টার অফ গ্র্যাভিটি হবে হাফ, অর্থাৎ a/2 পজিশনে, অর্থাৎ সাইড এ তার মিডিল পয়েন্টে থাকবে। তো আমাদের a/2 পজিশনে থাকছে কিউবিক্যাল বক্সের জন্য। তো এবার আমরা যেটা জানি যে আমাদের কিউবিক্যাল বক্সের ক্ষেত্রে আমি যদি উপরেটাকে স্মলার ধরে তাহলে সেটা হচ্ছে আমাদের ইনফিনিটি। তো স্বাভাবিকভাবে আমাদের স্টেবলের জন্য কি হবে না 1/h গ্রেটার দেন 1/r প্লাস 1/R। আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু করে লিখছি, নাহলে ডাইরেক্ট আমরা লিখে দিতে পারি। তো সেন্টার অফ গ্র্যাভিটি থেকে, পয়েন্ট অফ কন্টাক্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির ডিসটেন্স, যেটাকে আমরা h বলি, সেটা হচ্ছে a/2। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি h এর কাজ করবে। তাহলে h = a/2। তো h = a/2 হলে এখানে 1/h রয়েছে, তো বসিয়ে দিলে আমরা কি পাবো, 1/h মানে a/2 ছিল 2/a, 2/a ইজ গ্রেটার দেন 1/∞ প্লাস 1/R। তো 1/∞ 0, তাহলে 2/a ইজ গ্রেটার দেন 1/R বা r গ্রেটার দেন a/2। তাহলে r এর মানটা আমাদের কি হতে হবে, গ্রেটার দেন। তো a/2 এর থেকে বড়, ভালো করে বুঝো। তোমরা নিশ্চিত রূপে এটা জানো যে x গ্রেটার দেন a বা x গ্রেটার ইকুয়াল টু a মানে কি, x এর ভ্যালুটা a এর সঙ্গে সমান বা বড়, তার মানে সবথেকে কম ভ্যালুটা, লিস্ট ভ্যালুটা হচ্ছে a। তো এখানে আমাদের তাই হবে যে তাহলে স্ফিয়ারের রেডিয়াসটা, লিস্ট রেডিয়াসটা কত হতে চায় না a/2। তাহলে আমাদের অ্যানসার হিসেবে আমরা পেয়ে যাবো অপশন বি। তো একটা প্রবলেম জাস্ট আমি তোমাদের কাছে নিয়ে এলাম, এইভাবে আমরা অনেক প্রবলেম করে নিতে পারি। অর্থাৎ এমন ভাবে নেব বা উপরের বডিটাকে এমন ভাবে নেব যাতে সেন্টার অফ গ্র্যাভিটি, স্যার বলছি এর সাথে সমান হয়ে যাওয়ার কথা, মানে কন্ডিশন অনুযায়ী। কন্ডিশন অনুযায়ী তোমার সমান নয়, মানে অ্যাকচুয়ালি লিস্ট চেয়েছে, তো তাই আমরা a/2 এর সঙ্গে সমান বা বড় আর কি, এই কেসটা ধরে নিচ্ছি। অ্যাকচুয়ালি তোমার, আমরা নিউট্রালের ব্যাপারটা যদি না ভাবি, আমরা গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল এটা ভাবতে পারি, ঠিক আছে? গ্রেটার অর ইকুয়াল আর লেস অর ইকুয়াল ভাবতে পারি। শুধু ইকুয়ালটাকে যদি আমরা আলাদা করে না ধরে স্টেবল আর আনস্টেবলের কথাটা বলি, তাহলে কিন্তু আমরা গ্রেটার ইকুয়াল টু আর লেস ইকুয়াল টুটা নিতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে? আর না হলে যদি তিনটে ভাগে ভাগ করি, স্টেবল, আনস্টেবল আর নিউট্রাল, তাহলে স্ট্রিক্টলি গ্রেটার, স্ট্রিক্টলি লেস আর ইকুয়াল, এই তিনটি কেসেস। তো আমাদের তো এখানে লিস্ট ভ্যালু বলেছে, তো a/2 এর থেকে বড় বা লিস্ট চেয়েছি, আমরা তো ম্যাক্সিমাম কত হবে জানি না, কেউ জানি না, a/2 এর থেকে বড়, তো সব থেকে মিনিমামটা আমরা a/2 এইভাবে ভেবে নিতে পারি, ঠিক আছে? ইকুয়ালিটি সাইন নেই মানে যে ইকুয়াল হবে না, এরকম নয় ব্যাপারটা। আর যেটা বলছিলাম যে আমি একটা জাস্ট নমুনা হিসেবে একটা প্রবলেম নিয়েছি, এই ধরনের প্রবলেম আমরা আরো তৈরি করতে পারি। অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের কি হবে না, উপরে যে বডিটা থাকবে সেই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটিটা আমাদের জানা থাকতে হবে। জানা থাকলেই আমরা যে কোনো প্রবলেমের ক্ষেত্রে করে দিতে পারবো, কারণ এইচ এর ভ্যালুটা আমরা পেতে পারি বা এইচ এর ভ্যালুটা আমরা নেব। বা উল্টো কেসটাও কিন্তু এখান থেকে করা যেতে পারে, যে নিচে যে স্ফিয়ারটা রয়েছে তার রেডিয়াস জানা আছে, দেন হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য আপার বডি, অর্থাৎ উপরে যে বডিটা রয়েছে তার পয়েন্ট অফ কন্টাক্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা কত হবে, ফর হুইচ ইট মেইনটেইন দ্য স্টেবিলিটি, অর্থাৎ যার জন্য কি হবে না, স্টেবল অবস্থায় থাকবে, কি যার জন্য আনস্টেবল অবস্থায় থাকবে। তো সেটাও আমরা কোশ্চেন করতে পারি। তো এখানে যেমন আমরা কিউবিক্যাল বক্সের ক্ষেত্রে নিয়েছি,
যে কিউবিক্যাল বক্সের ক্ষেত্রে পয়েন্ট অফ কন্টাক্ট থেকে তার হাইটটা বা সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা a/2, তাই আমরা খুব ইজিলি বসিয়ে দিলাম। অন্য কোনো বডি থাকলে সেক্ষেত্রে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি থেকে পয়েন্ট অফ কন্টাক্ট থেকে সেন্টার অফ গ্র্যাভিটি যদি হাইটটা জানা থাকে, তাহলে আমরা এই ধরনের নিচে যে স্ফিয়ারটা থাকছে তার রেডিয়াসের উপরে প্রবলেম দিতে পারি, কিংবা আমরা হাইটের উপরে প্রবলেম দিতে পারি। তাহলে টু টাইপস এর প্রবলেম, আর উপরের বডিটাকে চেঞ্জ করে করে আমরা দিতে পারি। এটা একটা ব্যাপার গেল। আর একটা, যদি রেজাল্ট মনে রাখতে পারো রাখবে, রেজাল্ট মনে রাখতে পারলেও হবে। তো কি আছে না, প্রবলেমটা আছে এরকম, কারণ বড় প্রবলেম, জাস্ট রেজাল্টের কথা বলবো। এ থিন হেমিস্ফেরিক্যাল বাউল অফ রেডিয়াস b and weight w rest in equilibrium on a highest point of the sphere of radius a, which is rough enough to prevent any sliding. Inside the bowl is placed a small smooth sphere of weight w1. Then equilibrium is unstable unless this. তাহলে কন্ডিশনটাকে বেস করে আমরা একটা এমসিকিউ দিতে পারি। মানে কি বলা হচ্ছে, আমি একবার যদি পড়ে দেই, লিখছি না, আমি পড়ে আবার দুবার তিনবার পড়ে বলছি। বলা হচ্ছে যে এ থিন হেমিস্ফেরিক্যাল বাউল অফ রেডিয়াস b and weight w, তাহলে একটা হেমিস্ফেরিক্যাল বাউল যার রেডিয়াসটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে b রেডিয়াস, যার রেডিয়াসটা b এবং ওয়েটটা w, সেটা কি হচ্ছে না রেস্ট ইন ইকুইলিব্রিয়াম, রেস্টে আছে কোথায় না অন দা হাইয়েস্ট পয়েন্ট অফ এ ফিক্সড স্ফিয়ার, একটা a রেডিয়াসের একটা ফিক্সড স্ফিয়ারের উপরে রেস্টে আছে। ধরো এইদিকে একটা স্ফিয়ার নিয়েছি, এদিকে একটা স্ফিয়ার নিয়েছি, যে স্ফিয়ারটা রেডিয়াসটা কিনা a, এই স্ফিয়ারটার রেডিয়াসটা হচ্ছে স্মল আর এটা হচ্ছে স্মল b। এবার বলা হচ্ছে যে এই যে স্ফিয়ারটা নিচে যেটা রয়েছে এটা যথেষ্ট রাফ এনাফ টু প্রিভেন্ট এনি স্লাইডিং, কোন স্লাইডিং করার ক্ষেত্রে বা গড়িয়ে পড়ার ক্ষেত্রে এটা কিন্তু প্রিভেন্ট করতে পারে বা বাধা দিতে পারে। তাহলে এবার কি বলা হচ্ছে না, ইনসাইড দ্য বাউল ইজ প্লেসড এ স্মল স্ফিয়ার, এই বাউলের মধ্যে একটা স্মল স্ফিয়ার আমরা রাখছি যার ওয়েটটা কিনা w1, মানে এর ভেতরে এর উপরে একটা স্ফিয়ার এবারে এর মধ্যে আমরা রাখছি যার ওয়েটটা কিনা w1, আর এর যে বাউলটা যেটা হেমিস্ফেরিক্যাল বাউল ছিল সেটা হচ্ছে w ওয়েটের। তাহলে কি হবে, এর ফলে ইকুইলিব্রিয়ামটা স্টেবল হতে পারে আবার আনস্টেবল হতে পারে। বলছে যে আনস্টেবল হবে কোন কন্ডিশনের উপর নির্ভর করে, দ্য ইকুইলিব্রিয়াম will be unstable if w is less than w1 into b minus a minus b by 2b। তাহলে এই রেজাল্টটা মনে রাখবে, গেটার লেস ইকুয়াল দিয়ে অনেকগুলো প্রবলেম দিতে পারে। তাহলে কি হলো, প্রবলেমটাতে কি বলা হচ্ছে, প্রবলেমটাতে বলা হচ্ছে যে একটা হেমিস্ফেরিক্যাল বাউল মানে একটা বাটি, অর্ধগোলকাকার বাটি, সেটা কি হচ্ছে না রেডিয়াস b যার ওয়েটটা w, সেটা আরেকটা স্ফিয়ারের উপরে রয়েছে, যে স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে a। এবারে উপরে যেটা রয়েছে হেমিস্ফেরিক্যাল বাউল তার মধ্যে একটা w1 ওয়েটের স্ফিয়ার নাম রাখলাম। এরপরে আনস্টেবল হবে কোন কন্ডিশনের উপর নির্ভর করে, না আনস্টেবল হবে যদি না এই কন্ডিশনটা মেনটেন করে, অর্থাৎ it will be বা the equilibrium is unstable unless w1 is less than এটা। তো এইভাবে আমাদের এই প্রবলেমের রেজাল্টটাকে আমরা মনে রাখতে পারি। আমি কিন্তু খুব বেশি মনে রাখার কথা তোমাদের বলছি না এখনো পর্যন্ত, যতদূর পর্যন্ত করিয়েছি তার মধ্যে খুব বেশি আমি মনে রাখার কথা বলছি না। আচ্ছা, এই একটা গেল। আর একটা সাইন ইনভার্সের প্রবলেম ছিল, সেটা হয়তো বড় হয়ে যায়, দেখে নিচ্ছি। আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে স্যার এটা নিচে কি 2b a minus 2b না 3? আর একটা প্রবলেম আছে যে বলা হচ্ছে এ ল্যামিনা ইন দা ফর্ম অফ এ সাইক্লয়েড, সাইক্লয়েডের ইকুয়েশন তোমরা জানো যে s equals to 4a sin psi, a lamina in the form of cycloid with generating circle is of radius a, rest of সাইক্লয়েডের উপরে আর একটা সাইক্লয়েড রেস্টে রয়েছে,
যাদের জেনারেটিং সার্কেলের রেডিয়াস গুলো বলে দেওয়া আছে। এরপর বলা হচ্ছে ইফ এই হাইট অফ দা সেন্টার অফ গ্র্যাভিটি অফ দা আপার সাইক্লয়েড ফ্রম দা ভার্টেক্স অ্যাবাউট ইটস ভার্টেক্স দেন দ্য ইকুইলিব্রিয়াম ইজ স্টেবল ইফ বলে একটা কন্ডিশন আছে। এটা খুব ভালো রেজাল্ট একখানা, মনে রাখার মতো। আমি আবারও একবার বলে নিচ্ছি তোমাদের কাছে যে এর পরে যে রেজাল্ট আমরা আনছি, বলা হচ্ছে এ ল্যামিনা ইজ অফ দা ফর্ম অফ cycloid, form of a cycloid whose generating circle is of radius a, and which is rest on the top of the cycloid whose generating circle is of radius b. If the height of the center of gravity of upper body from vertex is 8, then the equilibrium if option A, option B h less than 4ab by a plus b, option C h less than 2ab by a minus b, অপশন ডি h less than 4ab by a minus b। এরকম ভাবে চারখানা অপশন দিয়ে দিল। তো ব্যাপারটা বোঝো, সাইক্লয়েড উইথ জেনারেটিং সার্কেল মানে সাইক্লয়েডটা যে সার্কেল দ্বারা জেনারেট হচ্ছে, তো তার রেডিয়াস দিয়ে দেওয়া আছে। নিচে আরেকটা সাইক্লয়েড রয়েছে, তার ক্ষেত্রেও যে সার্কেল দ্বারা জেনারেট হচ্ছে সেই সার্কেলের রেডিয়াস দিয়ে দেওয়া আছে। কারণ রেডিয়াসটা দিয়ে দেওয়া থাকলে আমাদের যে সাইক্লয়েড তার আমরা ইকুয়েশনটা পেতে পারি খুব সহজে। যেহেতু বলে দেওয়া আছে, তাহলে ওর ক্ষেত্রে আমাদের সাইক্লয়েডের ইকুয়েশন হবে s equals to 4a sin psi। এই আকারে আমরা পাবো। এস আর সাইডে কোনো ইকুয়েশন থাকে, সেই ধরনের ইন্ট্রিনসিক ইকুয়েশন, এবং এই ইন্ট্রিনসিক ইকুয়েশন থেকেই আসলে রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা ডেভেলপড হয়। ds বাই d psi সেটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার হয়ে থাকে। তো এখানে যেহেতু আমাদের একটা সাইক্লয়েডের উপর আরেকটা সাইক্লয়েড রয়েছে, এটা কিন্তু রকিং স্টোন নয় বা তাদের মধ্যে অ্যাঙ্গেল আলফার ব্যাপারটা আসছে না, বাট রেডিয়াসটা জানা নেই, কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার দিয়ে আমরা ইউজ করতে পারি। তো উপরে যে কার্ভটা রয়েছে সেই কার্ভটার ইকুয়েশন হচ্ছে s equals to 4a sin psi। তাহলে ds বাই d psi কত আসবে? ds বাই d psi সেটা হচ্ছে 4a cos psi, 4a cos psi আসবে। এবারে ভার্টেক্সে যদি আমরা নেই, সাইটা আমাদের 0 হয়ে যাবে, তো সাই 0 হয়ে গেলে cos 0 মানে 4a। পরেরটার ক্ষেত্রে তাহলে ds বাই d psi সেটা হবে আমাদের 4b। কোশ্চেনে দেখো বলা আছে যে উপরে যে সাইক্লয়েডটা রয়েছে টাচিং পয়েন্ট বা ভার্টেক্স থেকে সেন্টার অফ গ্র্যাভিটির হাইটটা h বলে দেওয়া আছে। এখন স্টেবল হতে গেলে কি হয়? স্টেবল হতে গেলে আমাদের যে ফর্মুলা ছিল 1/h is greater than 1/r plus 1/R, এই কন্ডিশন। তো এখানেও সেটা আসবে। এখানে শুধু r না এসে আমরা এটাকে ρ1 r না এসে ρ2 করে দেব, আর কিচ্ছু না রেজাল্টের মধ্যে।
তাহলে এইচ 1/h ইজ গ্রেটার দেন, স্টেবল বলা হয়েছে, তাহলে 1/h ইজ গ্রেটার দেন 1/ρ1, ρ1 মানে ফার্স্ট যে যেটা খুশি ρ1 করতে পারো, উপরেরটা বা নিচেরটা, অসুবিধা কিছু নেই। তাহলে 1/4a প্লাস 1/4b, তাহলে কি হচ্ছে 1/h ইজ গ্রেটার দেন a প্লাস b বাই 4ab, তাহলে রিভার্স করে দাও, h ইজ লেস দেন 4ab বাই a প্লাস b, অর্থাৎ যে অপশন গুলো রয়েছে তার মধ্যে কারেক্ট অপশন হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। তো আমরা এই ধরনের প্রবলেম স্টেবল আনস্টেবল থেকে করতে পারি। আর দুটো জিনিস আমাদের আলোচনার মধ্যে আসবে, সে দুটো হলে পারেই মোটামুটি আমরা কভার করে নিতে পারি। তার মধ্যে একটা হচ্ছে আমাদের, হ্যাঁ স্যার ডিএসডি সাইটা 4b ওটা কি করে হলো স্যার? ওটা অ্যাট ভার্টেক্স বলা আছে, তো ভার্টেক্সে আমাদের সাইটা 0 হবে, তো 4a cos psi 4b sin psi 4b cos psi হচ্ছে ডেরিভেটিভ করলে অ্যাট ভার্টেক্স psi ইকুয়াল টু 0, সেই জন্য আমাদের 4a 4b হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে আমাদের আর দুটো অংশ আলোচনা করলে হয়ে যাবে, তারপর দেখবো আমাদের যে কত ধরনের এমসিকিউ আছে। আগামীকাল যেটা আমরা করব সেটা হচ্ছে ডাইনামিক্স এর যাবতীয় এমসিকিউ গুলো। আজকে আমরা থিওরিটিক্যাল এবং এমসিকিউ আলোচনা করছি ঠিকই, কালকে পুরো ওভারঅল এমসিকিউ আমরা তুলে তুলে আলোচনা করব। তো আমাদের যে দুটো অংশ বাকি আছে সেটা আলোচনা করে নেই। তার মধ্যে আমরা আলোচনা করব সেন্টার অফ গ্র্যাভিটির উপরে কিছু প্রবলেম আর আমাদের থ্রি ডাইমেনশনাল মোশন, যেখানে আমাদের লাইন অফ অ্যাকশন বা ইকুয়েশন অফ মোশন দিয়ে যেগুলো রয়েছে সেই ধরনের কিছু প্রবলেম দেখছি কি করা যায়। তো এখন আপাতত আমরা চলে যাচ্ছি আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি সেই অংশে। আমরা ভার্চুয়াল ওয়ার্ক বা ফ্রিকশন আর ওইসব কিছু করব না। ফ্রিকশনাল ফোর্সে আরো দু একটা জিনিস রয়েছে যদিও বা, দেখছি কি করা যায়। তো আমরা এখন চলে যাচ্ছি একেবারে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ক্ষেত্রে। তো তোমরা জানো যে কোনো বডি পার্টিকেল, আমরা গতদিনই করছিলাম, বিশেষ করে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া করছিলাম। তো সেখানে আমরা দেখেছি যে কোনো বডি পার্টিকেল কি করে না, কোনো একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের মুভমেন্ট করতে বা মুভ করতে পারে। সেক্ষেত্রে আমাদের টোটাল মাস এবং যে ফিক্সড অ্যাক্সিস বা ফিক্সড লাইনের সাপেক্ষে মুভমেন্ট করছে কোনো পার্টিকেলের যদি ডিসটেন্সটা আমাদের জানা থাকে, তাহলে এম আর স্কয়ার হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়া। আর প্রোডাক্ট অফ ইনার্সিয়ার কথা আমরা বলেছিলাম। এখন যেটা আলোচনা করতে চাইছি আমি, সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। কোনো বডি পার্টিকেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় থাকবে। তো এখানে আমাদের ভাবতে হবে যে আমরা যে বডি পার্টিকেলের কথা বলছি সেটা কিরকম, সেটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম। এবার বলবো নন ইউনিফর্ম হলে অসুবিধা কোথায়? নন ইউনিফর্ম হলে একটা বডি নন ইউনিফর্ম মানে কি, কিছু অংশ একটা পার্টিকেল দিয়ে তৈরি, আবার কিছু অংশ একটা পার্টিকেল দিয়ে তৈরি, আর একটা অংশ পার্টিকেল দিয়ে তৈরি। এখন নন ইউনিফর্ম হলে তার ডেনসিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে যাবে, আর ডেনসিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে গেলে আমাদের কি জানি যে ডি ইকুয়াল টু এম বাই ভি, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো আমাদের মাস যখন ক্যালকুলেট করো, মাস ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম, সেই মাসটা চেঞ্জ হয়ে যাবে আর আমাদের ফর্মুলার মধ্যে মাস আসবে। তো সেই জন্য ইউনিফর্ম হলে এক ধরনের, নন ইউনিফর্ম হলে এক ধরনের। বা কি কেসে কি করবো সেটা আমরা আসছি। কন্টিনিউয়াস বডি, তো সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করে কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি বের করবো সেটার কথা বলি। তো যেমন আমি মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলছিলাম, যে একটা বডি বা বডির মধ্যে যত পার্টিকেল রয়েছে সেই পার্টিকেল গুলো মুভ করছে উইথ রেসপেক্ট টু এ অ্যাক্সিস, একটা অ্যাক্সিসের রেসপেক্টে। বাট একটা পার্টিকেল একটা পয়েন্টের রেসপেক্টে সেটা কিন্তু ফিক্সড রাখতে পারে, যার সাপেক্ষে থাকবে, যার সাপেক্ষে আমাদের সেটাকে স্টেবল রাখতে পারবো, যে পয়েন্টের সাপেক্ষে তাকে স্টেবল রাখতে পারবো, সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো সেই সেন্টার অফ গ্র্যাভিটি আমরা বের করবো। যেমন আমি যেটা বলতে ছেড়ে আসছি বারবার, যে আমরা গতদিনে যেমন মোমেন্ট অফ ইনার্সিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা একটা যখন রড নিচ্ছিলাম, থিন ইউনিফর্ম রড নিচ্ছিলাম 2a লেন্থের, তখন আমরা কি করেছিলাম, তার মিডিল পয়েন্ট, অর্থাৎ 2a যদি লেন্থ হয় তার এ করে দুটো ভাগে ভাগ করলে মিডিল পয়েন্টে আমরা কিন্তু অ্যাক্সিস কনসিডার করে করেছিলাম। তো যখন আমরা 2a লেন্থের কোনো রড পাবো, ইউনিফর্ম রড পাবো, তাহলে ওই যে মিডিল পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। বাট আমরা তো সবসময় এরকম প্লেন একদম কোনো সলিড পাবো তার তো কোনো মানে নেই। বিভিন্ন ধরনের সলিড হয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বের করবো। তার জন্য জেনারেল একটা ইকুয়েশন জানবো এবং আমরা কয়েকটা প্রবলেম করবো। দেখো, চাপ নিলেই চাপ হবে, তবে আমি
একেবারে হালকার উপরে যাচ্ছি, বেশি কিছু ডিপলি ঢুকছি না, কারণ এক একটা চ্যাপ্টার পড়াতে 3 দিন 4 দিন লাগে। তোমরা যখন কলেজে পড়েছো বা গ্র্যাজুয়েশনে পড়েছো তোমরা জানো যে একটা চ্যাপ্টার যখন আমরা ডাইনামিক্স এর কোনো করি বা দুটো তিনটে প্রবলেম করতে গেলে আমাদের একটা করে ক্লাস আমাদের টিউশনে শেষ হয়ে যেত। এটা নিশ্চয়ই তোমরা জানো, নতুন করে কিছু বলার নেই। তো দেখো, যখন আমরা থিন ইউনিফর্ম রডের আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। তো যখন আমরা থিন ইউনিফর্ম রড নিয়েছিলাম তখন সেক্ষেত্রে আমরা মিডিল পয়েন্ট, যেটা মিডিল মোস্ট পয়েন্ট পাচ্ছিলাম, সেটা সেই পজিশনটা ছিল সেন্টার অফ গ্র্যাভিটি। তো পজিশন ছিল, তাহলে আমরা যখন কোঅর্ডিনেট দিয়ে ভাববো তখন কি হবে, অর্থাৎ ওই পয়েন্টটা আমরা যখন টু ডাইমেনশনাল, আমরা তো টু ডাইমেনশনাল কথা বলতে পারি না, 3 ডাইমেনশনাল ফিগার, কারণ বডি বলেছি যেহেতু, তাহলে ওই পয়েন্টটা আমরা বের করতে চাই সেন্টার অফ গ্র্যাভিটি। বা আমরা যদি টু ডাইমেনশনালের কথা ভাবি, অর্থাৎ হচ্ছে এক্স বার বা ওয়াই বার, যেটা আমরা সেন্টার অফ গ্র্যাভিটি কোঅর্ডিনেট হিসাবে যদি ট্রিট করি, সেটা আমরা বের করতে চাই। ঠিক আছে, তো সেটা বের করার জন্য আমরা ফর্মুলা ডিডিউস করব। সেটাই যাওয়ার আগে কিছু পার্টিকুলার যে পার্টিকেল বা বডি সম্পর্কে আমরা জানি সেইগুলোর কথা একটু বলেন। যেমন ধরো কোনো ট্রায়াঙ্গেলের কথা বলি, তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হয়? ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে আমাদের যদি মিডিয়ান গুলো ড্র করি, সেই মিডিয়ান গুলো যে পয়েন্টে মিট করে সেটা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। আবার ধরো প্যারালেলোগ্রাম এলো, কোন একটা প্যারালেলোগ্রাম এলো, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে না, তাদের যে আমাদের কি বলে, তাদের ডায়াগোনাল যে পয়েন্টে মিট করবে সেটাই হবে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। তো এইভাবে আমরা কিছু পার্টিকুলার আমরা ফিগারের ক্ষেত্রে আমরা সরাসরি সেন্টার অফ গ্র্যাভিটির কথা বলতে পারি। এবার আসছি যে কোন ইউনিফর্ম সলিড বডি, ধরো সেটা টু ডাইমেনশনাল কোনো ফিগার নয়, বা আমাদের ওয়েল নন যে সমস্ত ফিগার কথা বললাম, ট্রায়াঙ্গেল বা আমাদের প্যারালেলোগ্রাম, সেই ধরনের কিছু না, তখন সেই ক্ষেত্রে আমরা ইন জেনারেল একটা ইকুয়েশন বের করার চেষ্টা করব। ইকুয়েশন বের করার চেষ্টা করবো না, মনে রাখবো আমরা যে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা কি করে বের করতে পারি। দেখো, প্রথমত আসছি জেনারেল মেথড টু ডিটারমাইন সেন্টার অফ গ্র্যাভিটি। তো একটা বডি যখন রয়েছে, কালি বললাম তবু এই অবস্থা, বডি মানে অসংখ্য পার্টিকেল নিয়ে তৈরি। তো তার যে কোনো পয়েন্ট আমি নিতে পারি x1 y1, x2 y2, x3 y3, এইভাবে আমরা সমস্ত পয়েন্ট গুলোকে ভাবতে পারি। এবং এই পয়েন্ট গুলো যখন ভাবতে পারছি তখন এই অরিজিন থেকে অ্যাক্সিস গুলো থেকে তার ডিস্টেন্স গুলোর কথা আমরা ভাবতে পারবো, সমস্ত পয়েন্টের ডিস্টেন্স গুলোর কথা আমরা ভাবতে পারবো। এখন আমরা যদি এরকম ভেবে নেই যে ওই যে পয়েন্ট গুলো রয়েছে, অর্থাৎ x1 y1, x2 y2, x3 y3 এক একটা পার্টিকেল, তো সেই পয়েন্ট গুলোতে বা পয়েন্ট গুলোর যে মাস, সেই মাস গুলো আমি যদি ধরে নিই যে x1 y1 পয়েন্টে যে মাসটা রয়েছে তার ওয়েটটা w1, x2 y2 তে যেটা রয়েছে তার ওয়েটটা হচ্ছে w2, এইভাবে xn yn যে পয়েন্ট রয়েছে সেখানে আমাদের ওয়েটটা যদি wn হয়, তাহলে কি হবে না, তাহলে যদি এই বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি g বলি আমরা, যেটা কিনা x বার y বার হিসেবে যদি ট্রিট করি, তাহলে টোটাল যে মাস রয়েছে আমাদের, তাহলে টোটাল ওয়েট যেটা রয়েছে w1 প্লাস w2 প্লাস ডট ডট প্লাস wn ইনটু x বার মানে হাইট ফ্রম y অ্যাক্সিস, সেন্টার গ্র্যাভিটির হাইট যেটা y অক্ষ থেকে মেজার করলে পারে। তো সেটা কি হবে না, w1 x1 প্লাস w2 x2, মানে অ্যাকচুয়ালি মোমেন্ট মানে কি, ওয়েট এবং তার প্লাস wn xn, তো এটা আমরা পাবো। তাহলে x বার ইকুয়াল টু ইন জেনারেল কি হচ্ছে w1 বা সামেশন চাপিয়ে দেই, সামেশন অফ wy xi আর ডিভাইডেড বাই সামেশন অফ wy, তাহলে এটা হচ্ছে xi x বার। ঠিক একই ভাবে আমরা y বারটা ক্যালকুলেট করতে পারি, সামেশন অফ wy ইনটু yi ডিভাইডেড বাই সামেশন অফ wy, এর মাধ্যমে আমরা করতে পারি। এবারে যেহেতু w চলে এসেছে, w মানে ওয়েট, তো এখান থেকে আমরা মাস দিয়ে যদি নিয়ে আসি, তো ওয়েট মানে আমাদের হচ্ছে কি না, মাস ইনটু সেন্টার অফ কি বলে ওটাকে, গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন g। তো আমরা যদি মাস দিয়ে ভাবনা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সেন্টার গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশনটা সেম ধরে নিলে সেটা আমাদের উপরে থাকবে নিচে থাকবে ক্যান্সেল হয়ে গিয়ে
আমরা পেতে পারি এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এম দিয়ে লিখতে পারি, তাহলে এমআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন অফ এমআই, বা ওয়াই বার ইকুয়াল টু সামেশন অফ এমআই ওয়াইআই ডিভাইডেড বাই সামেশন অফ এমআই। তো এই সামেশন অফ এমআই মানে টোটাল যে বডিটা রয়েছে তার মাসটা কিন্তু ইনক্লুড হয়ে যাবে এখানে। আবার দেখো এই এমআই একটা পার্টিকেলের কথা বলেছি, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি না, আমরা যদি স্মল মানে খুব স্মল একটা পজিশনের কথা চিন্তা ভাবনা করতে পারি, তো সেক্ষেত্রে কি হবে, আমরা এক্ষেত্রে টোটালটা যখন বিচার করব তখন ওই স্মলটা কি হবে না ইন্টিগ্রেশন হয়ে যাবে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা এর পরে চলে যেতে পারি যে এই সামেশন দিয়ে যেমন লিখতে পারি, সামেশন থেকে আমরা আস্তে আস্তে করে ইন্টিগ্রেশনের দিকেও যেতে পারি, যে এক্স বার ইকুয়াল টু টোটাল সারফেসের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে ইন্টিগ্রেশন ওভার এস এক্স ইন্টু ডিএম ইন্টিগ্রেশন ওভার এস ডিএম। এখানে অবশ্যই এই ইন্টিগ্রেশন ডিএম ডিএম এগুলো কিন্তু কাটা যাবে না। তো এটা একটা ম্যাটার গেল। যদি থ্রি ডাইমেনশনাল ফিগার হয় এক্স বার ইকুয়াল টু দিস, ওয়াই বার ইকুয়াল টু এখানে ওয়াই আসবে, জেড বার ইকুয়াল টু এখানে জেড দিয়ে আসবে। আমি আরো জেনারেলাইজ ফর্ম বের করার চেষ্টা করছি, আরো জেনারেলাইজ করে দেই, তাহলে আমাদের সুবিধা হবে, একেবারে সব ক্ষেত্রে আমরা করতে পারবো। তো জেনারেল ফর্মুলা আমরা লিখে দিচ্ছি, জেনারেল ফর্মুলা টু ফাইন্ড সিজি সেন্টার অফ গ্র্যাভিটি। জেনারেল ফর্মুলা টু ফাইন্ড সিজি। তো জেনারেল ফর্মুলাতে কি বলা হচ্ছে না, এক্স বার ইকুয়াল টু সামেশন অফ, ইন্টিগ্রেশন দিয়ে ভাবতে পারি, আমি দুটোই লিখছি, সামেশন দিয়ে লিখছি, ইন্টিগ্রেশন দিয়ে লিখছি, এক্স ইন্টু রো ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড, এগুলো ডেল্টা করে দাও, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড। মানে আমি এমন একটা ভলিউম নিয়েছি যার লেন্থ হচ্ছে ডেল্টা এক্স, ব্রেথ হচ্ছে ডেল্টা ওয়াই এবং হাইট হচ্ছে ডেল্টা জেড। তাহলে আমাদের ভলিউমটা কত হবে, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড। তো আমাদের তো এম ছিল ডি ইকুয়াল টু এম বাই ভি, তো মাসটাকে আমি চেঞ্জ করতে পারি ডি ইন্টু ভি আকারে। তো রোটা আমাদের কি, রোটা ডেনসিটি, আর ভলিউমটা আমাদের এটা, তাহলে রো এর সাথে ভলিউমটা মাল্টিপ্লাই করা মানে এটা হয়ে যাচ্ছে আমাদের মাস। তো আমরা এক্ষুনি তো করেছিলাম যে এক্স ইন্টু মাস, তো সেটাই আমরা করেছি। তো নিচে সামেশন অফ রো ইন্টু ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড। ঠিক একইভাবে ওয়াই বারের ক্ষেত্রে এখানটা ওয়াই আসবে, জেড বারের ক্ষেত্রে এখানটা জেড আসবে, আর কোনো চেঞ্জ নেই। আবার যদি এটাকে আমরা কন্টিনিউয়াস ক্ষেত্রে ভাবি, অর্থাৎ যদি আমরা ইন্টিগ্রেশন দিয়ে ভাবি, তাহলেও হবে যে এক্স বার ইকুয়াল টু, তাহলে কি আসবে, তোমার যেমন ফিগার যেমন বডি থাকবে তার উপর নির্ভর করে ইন্টিগ্রেশন হবে। তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি রো ইন্টু এক্স ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড, জাস্ট একই ব্যাপার, সামেশনটাকে জাস্ট ইন্টিগ্রেশনে কনভার্ট করেছি, ডিভাইডেড বাই ট্রিপল ইন্টিগ্রেশন ওভার ভি রো ইন্টু ডিএক্স ডিওয়াই ডিজেড। তোমাদের হয়তো এত বড় বড় ফর্মুলা দেখে ঘাবড়ে যাচ্ছ, ঘাবড়ানোর কিছু নেই, আমি জেনারেলাইজেশন করেছি বলে এত বড় দেখতে লাগছে। আমরা যখন পার্টিকুলার কোনো প্রবলেমে করব তখন দেখবো যে কোনো একটা বডির হয়তো দেখো এক্স অ্যাক্সিস কে কাট করে গেছে, তখন তার ক্ষেত্রে আমরা এক্সটা থাকবে না উপরে? থাকবে তো, আছে তো, এই তো আছে, আমি আগে পরে লিখে দিয়েছি। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে বডির যখন আমরা সেন্টার অফ গ্র্যাভিটি বের করবো, অনেক ক্ষেত্রে হয়তো প্রবলেমের ক্ষেত্রে দেখা গেল যে বডিটা এক্স অ্যাক্সিস কে কোথাও কাট করে চলে গেছে, বা সেন্টার অফ গ্র্যাভিটি দেখা গেল সেটা আমাদের এক্স অ্যাক্সিস এর উপর থেকে গেছে। তাহলে এক্স অ্যাক্সিস এর উপর থাকলে পারে শুধু এক্স কোঅর্ডিনেটটাই বের করলে হবে, ওয়াই কোঅর্ডিনেটটা 0 হয়ে যাবে। তো সেইভাবে আমাদের কিন্তু ছোট হয়ে যাবে, এটা আমাদের ইন জেনারেল ফর্মুলা লিখেছি বলে এত বড় তোমাদের কাছে মনে হচ্ছে। তো সব ক্ষেত্রেই আমরা ক্যালকুলেশন করতে পারি ছোটভাবে। আচ্ছা, এবারে আমি আসছি যে একটা প্রবলেম এরকম আছে, যদিও বা একটু বড় হলেও হতে পারে, দাঁড়াও দেখে নেই, ছোট টাইপের প্রবলেমই দেবো। একটা পেয়েছি,
কোশ্চেনটা এরকম আছে, the center of gravity of the arc of the cardioid, আমরা কোন অংশকে বাদ দিলাম না আর কি, টাচ করে নিচ্ছি সবটা। কার্ডিওয়েড, কার্ডিওয়েড, ওয়াইডি, CRDIOD, CARDIOD। সোমবার তো মিটিং আছে, শুনেছো তো? শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ সবার মিলে মিটিং আছে একটা, শুনেছো না শোনোনি? শুনেছি স্যার। শুনেছো তো? কি হবে মনে হচ্ছে? ভ্যাকেন্সি আসবে স্যার। এখন যা তালগোল পাকিয়ে রয়েছে এটাকে ম্যানেজ করতে গেলে ওই নোটিফিকেশন দেওয়া ছাড়া তো পথ নাই। সোমবারই ক্লিয়ার হয়ে যাবে। কি বলতে চাইছে না চাইছে অন্তত ক্লিয়ার হয়ে যাবে যে নিউ নোটিফিকেশন আসছে, কি নিউ এর মাধ্যমে 9, 10, 11, 12 এর কথা বলবে, কি নিউ নোটিফিকেশন এইচএম এর জন্য আসছে, সেটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি সোমবার। কি পুরানোদের নেওয়া হবে কি নতুনদের নেওয়া হবে সব ক্লিয়ার হয়ে যাবে। আমার ধারণা বলছে যে সবগুলো মিলেই কিছু না কিছু একটা বলবে এবং এরকম একটা নোটিশ দেবে যে আগামী এত তারিখে হয়তো একটা নোটিফিকেশন দেওয়া হবে, এরকম একটা কিছু দেবে। সেটা এইচএম হোক বা অ্যাসিস্ট্যান্ট টিচার হোক, দুটো একসাথে বেরোনোর চান্স খুব বেশি। আর ওগুলো তো বাকি যেগুলো রয়েছে আপার প্রাইমারি বা যেগুলো আটকে রয়েছে ওগুলো তো আগের কেস, ছেড়ে দাও, ওগুলো তো চলছে, ওগুলো প্যারালাল চলবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের কি হবে? তাহলে তো স্যার আবার নতুন করে গ্যাজেট বাই করতে হবে। এখন কি করবে সেটা সবই বোঝা যাবে, বের করতে পারে। যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে গেজেট করবে, আর যদি বলে না সান্তালি মিডিয়ার মতো নেবো তাহলে দেবে না, কোনো গেজেট দেবে না। গেজেট তো অবশ্যই দেওয়া উচিত, না দিলেই তো সমস্যা, যত সমস্যা তো ওই জায়গাটাতে। আচ্ছা দেখো, তো আমরা এক্ষেত্রে যদি সেন্টার অফ গ্র্যাভিটি বের করি এই কার্ডিওয়েডের জন্য, তাহলে আমরা যেটা পাবো 4/5 এ 4/5 এ দুটোই পাবো। তোমরা প্রসেসও দেখতে পারো। আসলে এখানে আর দেওয়া আছে তো আমাদের যে ফর্মুলা x বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন x ds ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ds, এটা আমরা করতে পারি। ঠিক আছে, মানে এই ds টা কোথা থেকে পাবো না, আমাদের যে ফর্মুলা রয়েছে আর্ক লেন্থ বের করার জন্য যে আমরা ফর্মুলা করেছি, মনে আছে কিনা জানি না, সে আর্ক লেন্থ বের করার যে ফর্মুলা সেটাকে আমরা ইউজ করতে পারি এখানে। ঠিক আছে, তো কিটা জানি আমরা, ds এর হোল স্কয়ার সমান বা ds এর স্কয়ার সমান dr স্কয়ার প্লাস r d থিটার হোল স্কয়ার, এই ফর্মুলাটা আমাদের ছিল। বা ds বাই dt দিয়ে করলে এখানে dr বাই dt, এখানে d থিটা বাই dt ছিল, এরকম ফর্মুলা থাকলেও থাকতে পারে, ভুলে যেতে পারবো। এবার দেখো এই যে ফর্মুলাটা, এখান থেকে আমরা কি করতে পারি না, এখান থেকে ds বাই dt, ds বাই d থিটাটি যদি আমরা ভাগ করে দিই d থিটার হোল স্কয়ার দিয়ে, তাহলে একটা সুন্দর রেজাল্ট আছে, সেই রেজাল্টটা থেকে এখানে আনা হয়েছে। এবার দেখো r ইকুয়াল টু a ইনটু 1 প্লাস cos থিটা রয়েছে, আমরা পোলার ফর্মে জানি কি x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, এটা আমরা জানি। তাহলে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, এটা আমরা জানি। তো r এর ভ্যালু তো দেওয়া আছে, r এর ভ্যালু দেওয়া আছে, আমরা বসিয়ে দিতে পারি। তাহলে a ইনটু 1 প্লাস cos থিটা ইনটু cos থিটা, আমি একটাই প্রবলেম দেখাচ্ছি, a ইনটু 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। তাহলে এটা হলো x এবং y এর ভ্যালুগুলো। তো আমার দরকার x ইনটু ds, তো এখানে যদি বসালে পরে কি হবে না, আমাদের দুটো জিনিস আমরা যখন কনভার্ট করছি থিটা এবং r এবং থিটাতে, আমাদের ছিল x এ, আমরা যখন r থিটাতে কনভার্ট করছি তো আমাদের r টা তো আছেই আগে থেকে, তো থিটার ভ্যালুটা যেটা সেটা হচ্ছে কি হবে না, আমাদের এখানে যেহেতু কার্ডিওয়েড রয়েছে, কার্ডিওয়েডের ক্ষেত্রে তোমরা দেখবে যে কার্ডিওয়েডের ক্ষেত্রে আমাদের কি হয়, কার্ডিওয়েডটা কিরকম হয়, এরকম হয়। এক্ষেত্রে এই যে লাইনটা, ওই লাইনটা কি হয় না 2 পাই অ্যাঙ্গেল পর্যন্ত, যেগুলো সিমেট্রিক, তো তাই আমাদের এখানে কি হবে না ইন্টিগ্রেশন 0 টু পাই, তাহলে এই দিকটা হলে পাই আর এটা সিমেট্রিক রয়েছে, তাই আমাদের আর ভাবার দরকার নেই। তো 0 টু পাই করে দিলাম, 0 টু পাই করে দিলে x এর মানটা কত, x এর মানটা হচ্ছে a ইনটু 1 প্লাস cos থিটা ইনটু cos থিটা। আচ্ছা ds এর মানটা যদি এখানে বসাই আমাদের কি হবে
না ডিএস মানে হচ্ছে ডিআর এর হোল স্কয়ার। তো ডিআর মানে এটাকে ডেরিভেটিভ করতে পারি ডিআর এর হোল স্কয়ার প্লাস আর ডি থিটার হোল স্কয়ার। তো সেগুলোকে বসালে আমাদের কি পাবো, এখানে মানগুলো বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে পরে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবো। আর নিচেও আমাদের ইন্টিগ্রেশন ডিএস, ডিএস মানে হচ্ছে ওখান থেকে পাবো যে রুট ওভার অফ বা এক কাজ করতে পারি ডিএস বাই ডি থিটাও করে দিতে পারি, তাহলেও সুবিধা হবে। আর নাহলে ওখান থেকে বর্গমূল করে ডিআর এর হোল স্কয়ার প্লাস আর ডি থিটার হোল স্কয়ার, এটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ডিআর এর হোল স্কয়ার ডিআর বাই ডি থিটা করে করবে, ঠিক আছে? এখানে করে দেখানো আছে, আমি তোমাদের ছবি দিয়ে দেবো। এটা বের করতে হবে, বের করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে 4a/5। ঠিক একইভাবে ওয়াই বারটা বের করলেও 4a/5 অর্থাৎ the center of gravity of the arc of the cardioid are equal to a into 1 plus cos theta lying above the initial line, এটা হবে 4a/5, 4a/5। আমি ছোট ছোট দু একটা প্রবলেম দিচ্ছি, আমি এটা ক্যালকুলেশন করলাম না, করা আছে তোমাদের দিয়ে দেবো। তো দেখাচ্ছি দাঁড়া। এই কোশ্চেন গুলো একটু দেখবে, আমি দিচ্ছি। মনে রেখে দেবে দরকার হলে। The center of gravity of a lamina in the shape of a quadrant of the curve x by a whole to the power 2/3 y by b whole to the power 2/3 is equal to 1 will be, বলে দেওয়া আছে অপশনে, বড় বড় রেজাল্ট হতে পারে, -128/429a, 128/429b। অপশন বি 128/429a, 128/429b। অপশন সি 128/441a, 128/441b। অপশন ডি -128a/441, 128b/441। এটা একটা প্রবলেম। সবই বড় বড় প্রবলেম, কিছু করার নেই। দুটো তিনটে রেজাল্ট মনে রাখবে, আর কি করবে। এরপরে একটা দিচ্ছি, এটা 1 নম্বর। 2 নম্বর, the center of gravity of the area of the loop, center of gravity of the area of the loop of lemniscate, lemni, LAMNI, lemni, LEM হবে, lemni। lemniscate মানে একটা স্পেশাল টাইপ অফ কার্ভ। lemniscate কার্ভটাও দেওয়া আছে, r cube equal to a square cos 2 theta, a square cos 2 theta will be option A
minus 1/8 pi root 2a pi root 2a comma 3/8b. Option B 1/8 pi root 2a comma 0. Option C minus 1/8 pi root 2a comma 0. And option D প্রথমে যেটা ছিল সেটাই প্লাস দিয়ে আর কি 3/8 আছে 3/8 pi root 2a comma 3/8 b. এগুলো সব বড় বড় 1/8 b আছে চেঞ্জেস মানে 3টা এখানে এসেছে 1/2 ওখানে। আর একটা রেজাল্ট এটা খুব ভালো যে প্রবলেমটা দিচ্ছি এখন এটা খুবই ভালো এটা তোমাদের হয়তো মনে আছে the center of gravity of the hemisphere center of gravity of the segment of the sphere radius A the center of gravity of the segment of a sphere of radius A cut off by a plane distance c from the center will be option A 3/4 a comma 0. Option B minus 3/4 a comma 0. Option C 3/8 a comma 0. Option D minus 3/8 a comma 0. আচ্ছা আমি এই প্রবলেমটা একটু দেখাচ্ছি তোমাদের পরে বই তো পেয়ে যেতে পারো অসুবিধা নেই বই তো সবার কাছে আবার নেই এটা হচ্ছে সমস্যা দেখো আচ্ছা দেখি বংশীর বইতে ফর্মুলাগুলো দিয়ে থাকতে পারে আমি জাস্ট একটু বলে নিচ্ছি দেখো এইটার জন্য বলছি actually center of gravity of the sphere of radius A the center of gravity of the segment of the sphere of radius A cut off by the plane distance c from the center ওখানে একটা ভাষা মানে ভুল লিখেছি from the center of the hemisphere এখানটা হেমিস্ফিয়ার তৈরি of the hemisphere will be দেখো প্রবলেমটা আমি একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই ধরো এখানে রয়েছে এটা একটা হেমিস্ফিয়ার রয়েছে এখানে এটা হেমিস্ফিয়ার এইটা হচ্ছে সি এটা হচ্ছে সেন্টার ঠিক আছে তো কি হচ্ছে সেন্ট্রাল গ্র্যাভিটি অফ দ্য সেগমেন্ট অফ এ স্ফিয়ার অফ রেডিয়াস এ কাট অফ যেটা কিনা কাট করেছে ঠিক আছে তো এখানে আমরা এই যে অংশটা এটা তো সার্কুলার এই যে মুখটা এটা তো সার্কুলার বা আমরা যখন স্ফিয়ারের ক্রস সেকশন নেব একটা স্ফিয়ারকে যখন ক্রস করছে একটা প্লেন দিয়ে কাট করেছি তখন সেটা সার্কেল হয়ে যায় আর এই ক্ষেত্রে আমরা যেহেতু প্লেন কোঅর্ডিনেট হিসাবে নিচ্ছি তো আমরা সার্কেলের ইকুয়েশনটা এইভাবে নিতে পারি x² + y² = a² এটা আমরা ভাবতে পারি তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কি হবে না যেহেতু আমাদের এই সিটা কোথায় আছে না x অ্যাক্সিসের উপরে লাই করছে তো x অ্যাক্সিসের উপরে লাই করলে শুধুমাত্র x কোঅর্ডিনেটটা পাবো y কোঅর্ডিনেটটা 0 হবে তো x বার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন অফ c2a xy² dx divided by integration c2a y² dx এটাকে ক্যালকুলেশন করব
তো ওয়াই স্কোয়ার মানে এখান থেকে বসিয়ে দেবো √ওভার মাইনাস এক্স স্কোয়ার, নিচেও বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে আমাদের এখানে, আমার যেহেতু অ্যাকচুয়ালি C2 নয় 0 2 করে দাও, ওটা তো বেস করে দিয়েছি, তাহলে ওখান থেকে করে দাও 0 2 এ। তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি আমরা যেটা পাবো এখানে 3/8 a, তাহলে x বার ইকুয়াল টু 3/8 a, আর y বারটা তো 0 হবে যেহেতু x অ্যাক্সিস এর উপরে আমাদের লাই করছে। আমি একটু বংশী বইটা দেখে নিই, ওখানে শর্টকাট কিছু হয়তো ফর্মুলা আমাদের দেয়া থাকতে পারে সেন্টার অফ গ্র্যাভিটির জন্য। জাস্ট আর 2-3 মিনিট নেবো, বেশি নেবো না, দাঁড়াও। আচ্ছা, ওখানে ফর্মুলা গুলো একটা জায়গায় থাকলেও থাকতে পারে, আমি দেখেছিলাম অনেকদিন আগে বইটা, মনে নেই। তো এখানে মোশন ইন 2 ডাইমেনশনাল পর্যন্তই দিয়েছে দেখছি। কাইনেটিক এনার্জির যে এক্সপ্রেশন আমরা গতদিনে বলেছিলাম ½ m² হোল স্কয়ার, ওই সমস্ত গুলো দেওয়া আছে। মোমেন্ট অফ মোমেন্টাম m²d²dt ওটাও দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করার জন্য যে রাউথ প্রিন্সিপাল সেটাও দেওয়া আছে, কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় দিয়েছে কিনা দেখতে পাচ্ছি না। বলে তো দিলাম আমি, একটাই আছে না আরো আছে এতে? না, এরা সেন্টার গ্র্যাভিটির উপরে কোনো প্রবলেম দেয়নি। তোমরা কি করবে, বই থেকে 2-3টে করে নেবে, ঠিক আছে? বা আমি তোমাদের একদম দাগ মার্ক দিয়ে দিচ্ছি পিডিএফ, সেই কটা প্রবলেম একটু সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ক্ষেত্রে দেখে নেবে। এখানেও কিছু করেনি, মানে এই যে বংশীর বইটা রয়েছে এটা তো আমি দেখলাম যে তোমাদের ওই মোমেন্ট অফ ইনার্সিয়ার উপরে জোর দিয়েছে। আমি গতদিনে যে জায়গাগুলোর উপর জোর দিয়েছিলাম সেগুলোই বলা আছে। মোমেন্ট অফ ইনার্সিয়ার উপরে জোর দিয়েছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে তোমার যেটা আমরা করলাম এতে কি বলে কাইনেটিক এনার্জির উপর, সেই জায়গাটার উপরে দেওয়া আছে ইন জেনারেলি। তো তোমাদের কাছে কি বই আছে যদি বলো তাহলে আমি সেরকম করে দাগিয়ে দিতে পারি, নাহলে আমার কাছে যেটা আছে এস মন্ডলের বইটা আছে, এস মন্ডলের বইটা থেকেও তোমরা 2-3টে প্রবলেম যেগুলো ছোট টাইপের হবে, ঠিক আছে, সেই ছোট টাইপের প্রবলেম গুলো তোমরা করে নিতে পারো, কিংবা এমসি ঘোষের যদি বই থাকে এমসি ঘোষের বই থেকেও করে নিতে পারো। আর মোমেন্ট অফ ইনার্সিয়ার জন্য তোমরা আগের দিনে বলছিলাম কি নামটা ভুলে গেলাম, মোহাম্মদ এমডি যা আগের দিন কি একটা, হ্যাঁ বলো, রহমান, হ্যাঁ মতিউর রহমান, ইয়েস, মতিউর রহমানের বইটাও তোমরা ইউজ করতে পারো, সেটাতেও হবে, ঠিক আছে? তাহলে মতিউর রহমান থেকে সেন্টার মোমেন্ট অফ ইনার্সিয়া, প্রোডাক্ট অফ ইনার্সিয়ার ওই অংশগুলো, আর হচ্ছে তোমাদের ওখানে ওই মোশন ইন 2 ডাইমেনশন, আর মোশন ইন ফিক্সড অ্যাক্সিস, এবং কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি দিয়ে যেটা আছে ওই অংশটা দেখে নেবে। আর এই স্ট্যাটিক্স এর মধ্যে তোমরা যে চ্যাপ্টার গুলো দেখবে তার মধ্যে ফ্রিকশনের কিছু প্রবলেম, আর এটা কি বলেছিলাম আর কি করালাম, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এর আগে কোন চ্যাপ্টারটা করালাম, এর আগে যেটা করলাম সেটা ওই স্টেবল আনস্টেবলের ব্যাপারটা, ঠিক আছে? তো এইগুলো দেখলাম বংশীর বইও টাচ করেনি, কিন্তু আমরা করে দিলাম। তো আমরা আজকে যাবতীয় যা যা প্রবলেম সেগুলো তো আমরা দেখলাম, তোমরাও দেখবে। যেমন আরেকটা প্রবলেম আছে, মনে হয় দিয়েছিলাম কিনা জানি না, এখানে দেখলাম যে সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সারফেস ফর্ম বাই রিভলিউশন অফ দ্য কার্ডিওয়েড। আগেরটা কিন্তু আমরা যেটা করেছি সেটা রিভলিউশন দিয়ে করলাম না, সেটা শুধুমাত্র কার্ডিওয়েডের জন্য করেছিলাম। যদি কার্ডিওয়েডকে রিভলিউশন করি সেক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কি আসবে তার উপরে একটা প্রবলেম এই করতে পারো তোমরা। মানে আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি, ওটা দিয়ে আমরা শেষ করব। মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইটাতে আছে। আর কালকে আগামীকাল তোমাদের, হ্যাঁ বলো। এটা স্যার মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইটাতে আছে একদম শেষে। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি না, আরেকবার বলো, কেটে গেল তোমার কথা। স্যার এটা হচ্ছে মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাসের কালো বইটা আছে, ওইটার একদম পেছনে আছে। হ্যাঁ পেছনে আছে? হ্যাঁ স্যার, মাইতি ঘোষের ইন্টিগ্রাল ক্যালকুলাসের বইটার একদম পেছনে আছে।
ওই যেটা রিভলিউশন বললেন ওটা। হুম হুম হুম। Formed by the revolution of the cardioid. Axis will be option A. যেহেতু ইটস অ্যাক্সিস বলা হয়েছে, তো আমরা যদি এক্স অ্যাক্সিস এর কথা ভাবি তাহলে ওয়াই এর পার্টটা আমাদের 0 হয়ে যাবে। তো অ্যাবাউট রুট অ্যাক্সিস বলেছে, তাহলে এটা হচ্ছে 50/63A, এরকম ভাবে অ্যান্সার আছে আর কি। 50/36A, 36 না করে 69 করে দাও, যাতে কাটাকাটি না হয় আর কি। এইভাবে আরো নিয়ে নিতে পারি। অপশন সি A/2, অপশন বি 3A/2, এরকম ভাবে অপশন গুলো দিয়ে দেবো। এটা করতে পারো, আর কমা 0 আকারেও লিখতে পারো, ঠিক আছে। সেন্টার অফ দি যেহেতু অ্যাক্সিস এর কথা বলেছে, অন দ্য অ্যাক্সিস বলা হয়েছে, তো শুধুমাত্র ডিসটেন্সটা দিয়ে আমরা মেজার করেছি। তো মোটামুটি ভাবে আমরা ডায়নামিক্স এর অংশ যেগুলো দরকার, এখনো কিছু যা যা বাকি রয়ে যাচ্ছে, আমি আজকের দিনটা তো সময় পাচ্ছি, আজকে কালকে মিলে তোমাদেরকে আগামীকাল পুরোটা কভার করে দেবো যা যা বাকি আছে, ঠিক আছে। তাহলে আমাদের ডায়নামিক্সটা শেষ হয়ে যাবে। আর ডায়নামিক্স এর পর কি চাইছো শুরু করতে? স্যার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ক্যালকুলাস তো এই কিছুদিন আগে হলো না? अलजेब्राটা হোক না, প্রবাবিলিটি অ্যালজেব্রাটা অবশ্য একবারও করানো হয়নি, ঠিকই বলেছো, বললেও হয়নি, এখানেও হয়নি। আচ্ছা ঠিক আছে, সে কালকে সিদ্ধান্ত নেবো, ডিসিশন নেবো। স্যার একটা কথা বলছি স্যার। ঠিক আছে, ওকে, হ্যাঁ বলো। বলছি যত এক্সাম, হ্যাঁ স্যার বলছি যত এক্সাম এগিয়ে আসছে না, তত ভয়টা বাড়ছে, যত মানে কি হবে কি না হবে এইটা একটু মানে টেনশনটা বাড়ছে। কি করবো একটু বলে দিন, মানে এইটা থেকে, মানে এক্সামের জন্য আদেও মানে সেইভাবে পারবো কিনা এইটাই ভয় লাগছে একটু। আচ্ছা আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, তুমি আমাকে আলাদা করে ফোন করো, আমি তোমাকে বলছি, ঠিক আছে। আচ্ছা, আর কালকে আমরা মোটামুটি ওভারঅল কালকে তোমাদের ডায়নামিক্সটা পুরোটা কভার করে দেবো। আমি জানি যে এই অংশগুলো তোমাদের কাছে একটু চাপ লাগছে, প্রথম দিকে ডায়নামিক্স গুলো যত সহজে ইজিলি আমিও করাতে পেরেছিলাম বা তোমরাও করেছিলে, এইগুলো কি হচ্ছে একটু বড় বড় প্রবলেম, তো এখান থেকে এমসিকিউ তৈরি করাটা চাপ হয়ে যায়। তবুও আমরা টাচ করে করে যতটা এমসিকিউ করা যায় আমি রেডি করে তোমাদের দেবো, চিন্তা করতে, ঠিক আছে। এটা আমরা শেষ করে দিলাম, আজকে আমাদের ডায়নামিক্স শেষ হলো। আগামীকালও ডায়নামিক্স হবে, কিন্তু অবভিয়াসলি সমস্ত ধরনের প্রবলেম আলোচনা হবে। তারপর যদি সময় পাই নতুন টপিক শুরু করবো।